আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদেরকে পড়াবো বাগর্থ। বাগর্থ হচ্ছে বাংলা ব্যাকরণে অর্থতত্ত্ব নিয়ে যে আলোচনাটা হয়ে থাকে। এখন অর্থতত্ত্বটা কিসের অর্থতত্ত্ব? শব্দ এবং বাক্যের অর্থতত্ত্ব। শব্দ এবং বাক্যের অর্থতত্ত্ব আলোচনাই হচ্ছে বাগর্থ। দেখি সংজ্ঞায়, শব্দ এবং বাক্যের অর্থ আলোচনাই হলো বাগর্থ। এখন শব্দ এবং বাক্যের অর্থটা কীরকমের আলোচনা করা যাবে? একটা শব্দ তার আক্ষরিক অর্থ আছে এবং ভাবার্থও আছে, সব সার্বিক অর্থ নিয়েই বাগর্থ আলোচনা করে। যেমন বাবা বলতে পিতা, পিতাকে বোঝায়। আবার যদি আমরা বলি গুরু বাবা, সাই বাবা, আরও কিছু সামনে পিছনে কোনো শব্দ যুক্ত করে আমরা এর অর্থকে সংকুচিত প্রসারিত করতে পারি। এই সার্বিক বিষয় নিয়েই আসলে বাগর্থ আলোচনা করে। প্রথমে আমরা বাগর্থের ক্ষেত্রে আমরা দেখব সমশব্দ। সমশব্দ আর একটা নাম আছে সমোচ্চারিত শব্দ। সমোচ্চারিত শব্দ উচ্চারণের দিক থেকে এক হলেও এই শব্দগুলোর অর্থ ভিন্ন হয়ে থাকে। শুরুতে আমরা দেখব কি সমশব্দ। সমশব্দ বা সমোচ্চারিত শব্দ উচ্চারণে একরকম হলেও তার অর্থ আলাদা। যেমন ফুল, ফুল উচ্চারণ একই রকম, সমোচ্চারিত কিন্তু অর্থ আলাদা। এই ফুল বলতে বোঝায় নদীর পাড় বা কিনারা, নদীর কিনারা বা পাড়। আর এই ফুল বলতে বোঝায় কোনো বিশেষ জাতি বিশেষ, হতে পারে মনুষ্যকুল বা হতে পারে কোনো পক্ষীকুল বা হতে পারে অন্য ফল প্রজাতি কিছু হতে পারে। এই কুলটা দিয়ে অবশ্য একটা বিশেষ ফলকেও বোঝায়, কুল একটা ফল বিশেষও বটে। আবার কোনো বিশেষ সম্প্রদায়কেও বুঝিয়ে থাকে। আবার যদি আমরা বলি ফল বিশেষই দেখি, আমাদের বইয়ে ফল বিশেষ আছে, ফল বিশেষ। আবার আছে প্রীতি, প্রীতি, দুই কৃতি। দেখো উচ্চারণে কিন্তু একই রকম কিন্তু এর অর্থটা ভিন্ন। এটা নিয়ে আলোচনা করে বাগর্থ। শব্দের এই একই সমোচ্চারিত শব্দ নিয়ে আলোচনা করে বাগর্থ। এই কৃতি শব্দের অর্থ হচ্ছে কাজ, এই কৃতি শব্দের অর্থ হচ্ছে সফল, বলে কৃতিত্ব, তার সফলতা। এই কৃতি মানে তার সফল, যে কৃতকার্য হয়েছে, কৃতিত্ব অর্জন করেছে, সফল। এই কৃতি শব্দের অর্থ কাজ। তার মানে বাংলা ব্যাকরণে সমশব্দ নিয়ে আলোচনা করে এই বাগর্থ। এরপরে আমরা চলে যাই সমার্থক শব্দে। সমার্থক শব্দ, সমার্থক মানে সম অর্থক শব্দ। শব্দ যাই হোক অর্থ এক। যেমন আমরা যদি বলি জননী, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, গর্ভধারিণী, এই প্রতিটা শব্দ দিয়েই একই অর্থ বোঝায়, মাকেই বোঝানো হয়। এটা হচ্ছে সমার্থক শব্দ। এরকম আরও অনেক সমার্থক শব্দ রয়েছে, যেমন কপাল, ভাল, ললাট, কান, কর্ণ, শ্রুতিপথ, শ্রবণ ইন্দ্রিয়, গলা, গণ্ডদেশ, গলদেশ, গ্রীবা, গাল, কপল, গণ্ডদেশ, চুল, অলোক, কুন্তল, কেশ, চোখ, অক্ষি, আঁখি, নয়ন, নেত্র, লোচন, নাক, ঘ্রাণেন্দ্রিয়, নাসা, নাসিকা, পা, চরণ, পদ, পাদ।
পেট, উদর, জঠর, বুক, উদর, বক্ষ, সিনা, মাথা, উত্তমাঙ্গ, মস্তক, মুন্ড, শির, সবটাই মাথা। আরও আছে মুখ, আনন, বদন, হাত, কর, পানি, বাহু, ভুজ, হস্ত। এরকম আরও অনেক আছে, আকাশ, গাছ, জল, পাহাড়, মেঘ। এর যস্য সমর্থক শব্দ আছে, এগুলো বাগার্থ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। বিপরীতার্থক শব্দ, যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে একটি আরেকটির বিপরীতার্থক শব্দ বলা হয়। এটাও বাগার্থ এ বিষয় নিয়ে আলোচনা করে। যেমন বিপরীতার্থক শব্দ, যেমন ভালো মন্দ, আলো অন্ধকার ইত্যাদি ইত্যাদি। এরপরে বইয়ে আরো অজস্র আছে, দেখি আমরা কি কি আছে। অতীত, বর্তমান, আকাশ পাতাল, আনন্দ নিরানন্দ, আলো আঁধার, আসল নকল, উন্নতি অবনতি, উপকার অপকার, কাঁচা পাকা, গ্রহণ বর্জন, জয় পরাজয়, নরম কঠিন, পাপপূর্ণ ইত্যাদি আর অনেক দেয়া আছে। এরপরে কিছু শব্দ আছে রূপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। রূপক শব্দ, অভিধানে শব্দের একটি অর্থ থাকে, কিন্তু ব্যবহারের সময় দেখা যায় অর্থ পাল্টে যায়, সে অর্থে ব্যবহৃত হয় না যেটা অভিধানে আছে। মানে আক্ষরিক অর্থ যেটা, ব্যবহারিক অর্থ অন্য রূপ ধারণ করে। এরকমের শব্দই হচ্ছে রূপক শব্দ। যেমন পতন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পড়া, উপর থেকে নিচে বিচ্যুতি। কিন্তু আমরা যদি বলি যে 69-এর গণ আন্দোলনে পাকিস্তানি একনায়ক আইয়ুব খানের পতন হয়, এখানে পতন শব্দের অর্থ হচ্ছে নিচে পড়া নয়, সমাপ্ত হওয়া, শেষ হওয়া, পতন ঘটা। এখানে অভিধানের অর্থ থেকে ভিন্ন অর্থ প্রকাশ পেয়েছে, এটা একটা রূপক শব্দ। কি বলতে পারি আমরা রূপক শব্দ? চার রূপক শব্দ। রূপক শব্দ আবিধানিক অর্থকে না বুঝিয়ে, অভিধানে আক্ষরিক যে অর্থ আছে সেটাকে না বুঝিয়ে ব্যবহারের সময় সেটা আরেকটা নতুন ব্যবহারিক অর্থ গ্রহণ করে। এই জাতীয় শব্দই রূপক শব্দ। যেমন এই মাত্র যেটা বলা হলো, পতন শব্দের অর্থ পড়া, কিন্তু কারো পতন হলে সেটা তার উপরে যাওয়া নয়, সেটা তার পরিসমাপ্তি বা শেষ বোঝায়। যে কোনো শাসকের পতন হয়েছে, কোনো কি বলা যায়, কোনো খারাপ কাজের, মানে খারাপ, যেমন সাম্রাজ্য বলা যায়, তার পতন হয়েছে, এটাকে কী বলা যায়? যেমন আমরা যদি বলি যে স্বৈর শাসকের পতন হয়েছে, এখানে পতন বলতে পড়ে যাওয়া বোঝায় না। আমরা যদি বলি যে স্বেচ্ছাচারী জুলুমবাজ চেয়ারম্যানের পতন হয়েছে, সেটা দিয়ে পড়ে যাওয়া বোঝায় না, সেটা দিয়ে বোঝায় পরিসমাপ্তি বা শেষ হয়েছে তার শাসনকাল, বা তার শাসন আমলের অবসান ঘটেছে, অবসান বোঝায়। এরপরে আছে দ্বিরুক্ত শব্দ। একটি শব্দ একবার উচ্চারিত না হয়ে যখন কোনো একটি শব্দ দুইবার উচ্চারিত হয়, তখন দেখা যায় ওই শব্দের একটি স্বাভাবিক যে অর্থটা তার থেকে দুইবার উচ্চারিত হলে ওই শব্দটা আরও বেশি জোর পায়, আরও বেশি প্রাণ ফিরে পায়। এরকমভাবে যখন শব্দ ব্যবহৃত হয় সেটাকে দ্বিরুক্ত, মানে দুইবার উক্ত, দুইবার ব্যবহার হয়েছে এমন শব্দ, এটাও ব্যবহৃত হয়। এবং এটাতে অর্থও পরিবর্তন হয়ে যায়। যেমন আমি যদি বলি যে আমার জ্বর হয়েছে, 5 দ্বিরুক্ত শব্দ। আমি যদি বলি আমার জ্বর হয়েছে, এখানে স্পেসিফিকভাবে বোঝায় যে আমি জ্বরে আক্রান্ত হয়েছি। আর যদি বলি আমি জ্বর বোধ করছি, তাহলে কিন্তু জ্বরটা এসেছে এটা বোঝায় না, জ্বরের ভাব, পুরো অর্থটা আলাদা। একটা দিয়ে সুনির্দিষ্টভাবে একটা কিছুকে বোঝায়,
দিয়ে কি বোঝায় যে মানে ওই জিনিসটা হয়নি কিন্তু সেই ভাবটা সে অনুভব করছে। আবার যদি বলি হাড়ি হাড়ি সন্দেশ, হাড়ি হাড়ি বলতে হাড়ি ভরা সন্দেশ যদি বলি তাহলে এক হাড়ি বোঝায়, এক হাড়ি সন্দেশ। হাড়ি হাড়ি সন্দেশ বলতে বোঝায় সন্দেশের অনেক হাড়ি, শেষ নাই। সাদা সাদা বক বলতে বোঝায় একটা বক, তো সাদা বক আমি দেখলাম। সাদা সাদা বক যদি বলি তাহলে বোঝায় বকের অনেক বেশি সংখ্যাটা বোঝায়। এরকমের সাদৃশ্যবাচক বোঝাতেও এরকমের বলা হয় নিবু নিবু, পরো পরো। যেমন আমি যদি বলি গাছটি পড়ে গেছে, সেটা দিয়ে কিন্তু গাছটির একটা অবস্থান বোঝায় যে ও আর দাঁড়িয়ে নেই, ও মাটিতে একদম শুয়ে গেছে। আর যদি বলি গাছটি পরো পরো হয়েছে, তাহলে কিন্তু পড়ে যাওয়াটা বোঝায় না, বরং সে পড়ে যাওয়া এবং দাঁড়িয়ে থাকার একটা মাঝামাঝি অবস্থায়, ঝুলন্ত অবস্থায় আছে। সে দাঁড়িয়েও নেই, পড়েও যায়নি। তার মানে অর্থের পার্থক্য আছে। এরকমের বিরুক্ত শব্দ দুইবার উচ্চারিত হয়ে অর্থের তারতম্য ঘটে। এই উদাহরণের সাহায্যে যেগুলো বললাম সেগুলো বিরুক্ত শব্দের উদাহরণ, এবং এগুলো নিয়ে বিরুক্ত শব্দ নিয়ে বাগর্থ আলোচনা করে থাকে। এরপরে আছে পারিভাষিক শব্দ। ভেতরে তোমরা যখন এটা ভালো করে পড়বে বাসায় বসে, তখন আরও অনেক উদাহরণ দেওয়া আছে, সেগুলো ভালো করে খেয়াল করে তোমরা পড়বে। এরপরে আমরা বিশেষ আলোচনায় যাবো যে পারিভাষিক শব্দ, এটা নিয়েও বাগর্থ আলোচনা করে থাকে। পারিভাষিক শব্দটা আসলে কি সেটা আমাদের জানা দরকার। পারিভাষিক শব্দ এটা নিয়েও আলোচনা করে। পারিভাষিক শব্দ আসলে ভাষার পূর্বে পরি উপসর্গ যোগ হয়ে সৃষ্টি হয়েছে পারিভাষিক শব্দ। এটার আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষ শব্দ। পরিভাষা শব্দের মূল অর্থ হচ্ছে বিশিষ্ট অর্থবাচক শব্দ বা বিশেষ অর্থে ব্যবহৃত কোনো নির্দিষ্ট শব্দ। বিশেষ অর্থে ব্যবহৃত কোনো নির্দিষ্ট শব্দ। এখন এটা কীরকম আসলে? ভাষার মধ্যে কোনো বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দকেই পারিভাষিক শব্দ বলা হয়। ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দগুলো কীরকমের? যেমন আমরা যদি বলি চেয়ার, টেবিল, তারপরে আরও বলতে পারি ডিরেক্টর, ডোনার, এগুলোর প্রত্যেকটারই একটা একটা পরিভাষা রয়েছে। এগুলো অন্য ভাষা থেকে আগত শব্দ, এবং এগুলো কি হয়েছে, এগুলোর বাংলায় একটা অর্থও রয়েছে, কিন্তু এগুলো দীর্ঘদিন যাবৎ ওই বিদেশি শব্দের ওই আদলে ব্যবহৃত হতে হতে বাংলা ভাষা নিজস্ব শব্দে রূপান্তরিত হয়ে গেছে। যেমন আমি যদি বলি যে চেয়ার, চেয়ারটা আমরা চেয়ার হিসেবেই ব্যবহার করছি, এর একটা পরিভাষা রয়েছে। চেয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে কেদারা, কিন্তু আমরা কি করছি, কেদারাটাকে কেদারা হিসেবে আমরা ব্যবহার করছি না। এটা অনেকে হয়তো জানেও না যে চেয়ারের বাংলা কেদারা। চেয়ারটাকে চেয়ার হিসেবে ব্যবহার করতে করতে এটা বাংলা ভাষার নিজস্ব সম্পদ দাঁড়িয়ে গেছে। সেজন্য কি হয়েছে যে এই যে পরিভাষাকে আমরা একটা শব্দ ব্যবহার করছি, তার একটা পরিভাষা রয়েছে, কিন্তু ওই মূল শব্দটাকে আমরা বাংলা ভাষার সম্পদের হিসেবে গ্রহণ করে ওটাকেই বিশেষ অর্থে আমরা ব্যবহার করছি। এটাই হচ্ছে পরিভাষা। আসলে পরিভাষা হচ্ছে কোনো, আবার আগেও বলেছি এখনও বললাম, কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে কি বলা হয়, পারিভাষিক শব্দ। ওই শব্দটার কী হবে, একটা বিশেষ অর্থ থাকবে, কিন্তু সেটা ওই তার মানে যেখান থেকে সে উৎপত্তি লাভ করেছে ওই রূপেই এই ভাষায় ব্যবহৃত হয়ে আসছে। এরকম অনেক শব্দ আছে, যেমন অ্যাডভাইজার, আমরা উপদেশটা খুব কমই বলি, অ্যাডভাইজার বলি। অ্যাফিডেভিট, হলফনামা, এজেন্ট, প্রতিনিধি, এজেন্ডা, কৃত্যসূচি। কৃত্যসূচি কজন জানে আমি জানি না। এজেন্ডাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এই চেহারা নিয়েই বাংলা ভাষায় আসন গেড়েছে। এয়ারপোর্ট, অ্যালাউন্স, অ্যানালাইসিস, ডিবেট, ডেমোক্রেসি, ডিজাইন, ডেজিগনেশন, ডিপ্লোমেট, ডিরেক্টর, ডোনার, ডুপ্লিকেট।
এরপরে আমরা চলে যাই বাগধারায়। আছে বাগধারাটা আসলে হচ্ছে, এটা একদিনে সৃষ্টি হয়নি। বাগধারাটা আসলে কি? বাগধারা হচ্ছে মানুষের অভিজ্ঞতা এবং জ্ঞানের মাধ্যমে সমাজে একটা বিশেষ অর্থে সেটা প্রচলিত হয়েছে এবং পরিচিতি লাভ করেছে। এর অর্থও আলাদা। স্বাভাবিকভাবে বাগধারার মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলোর স্বাভাবিক অর্থ যা বাগধারার মধ্যে ব্যবহৃত হলে সেটার অর্থ আলাদা হয়ে দাঁড়ায়। যেমন আমি যদি বলি কাঁঠালের আম সত্ত্ব, এটার অর্থটা মানে অসম্ভব একটা বস্তু, যেটা হওয়া কখনোই সম্ভব না। কিন্তু কাঁঠাল তো আসলে কাঁঠালও একটা ফল, আমও একটা ফল। এটার ব্যবহারিক বাস্তবিক অর্থ হচ্ছে ফল, কিন্তু যখনই বাগধারার মধ্যে প্রয়োগ ঘটেছে তখন সেটা একটা অসম্ভব বস্তুতে পরিণত হয়েছে। এরকমের কাঁঠাল দিয়ে আরও অনেক কিছু আছে। এরকম প্রতিটা শব্দ যখন বাগধারায় ব্যবহৃত হবে তখন তার স্বাভাবিক অর্থ থেকে সে অনেকটা সম্প্রসারিত বা বিচ্যুত বা বিকৃত কোনো অর্থ প্রকাশ করবে। এটাই হচ্ছে বাগধারা। এটা মানুষের মুখে প্রচলিত হতে হতে এটা বিশেষ অর্থে রূপ নিয়েছে এবং বলা বাহুল্য যে এই বাগধারাগুলো অভিধানেও বিশেষভাবে এদেরকে আলাদাভাবে অর্থ প্রদান করা হয়েছে এবং এদের আলাদা ভক্তি দিয়ে এদের আলাদা অর্থই সেখানে নির্দেশ করে দেখানো হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা বাগ অর্থ, এই সমস্ত যে শব্দগুলোর কথা বললাম, সমশব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, তারপরে বিপরীত নিরুক্ত শব্দের কথা বলেছি, রূপক শব্দের কথা বলেছি, পারিভাষিক শব্দের কথা, তারপরে বাগধারায় ব্যবহৃত এই যে শব্দগুলো, এগুলো সার্বিক অর্থ, ব্যবহারিক এবং কী বলবো আক্ষরিক সব নিয়েই বাগ অর্থ আলোচনা করে। আমি আশা করি তোমরা যদি এই অধ্যায়টা একটু বাড়িতে চর্চা করো তাহলে এর অর্থ আরও বেশি তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে এবং আমি যে পর্যন্ত পড়িয়েছি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। আগামীতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির